সবাই খাতা কলম নিয়ে নাও। আমরা আজকে একঘরা নগদান বই শিখব। দেখো এখানে লেখা হয়েছে ডেবিট। এখানে একঘরা নগদান বই যেটা লেখা হয়েছে বৈশিষ্ট্যটা আমি লিখে দিচ্ছি। প্রধান বৈশিষ্ট্যটা সেটা হলো ডেবিট ও ক্রেডিট উভয় পাশে একটি করে কলাম থাকে। ডেবিট এবং ক্রেডিট পাশে যদি উভয় পাশে যদি একটি করে কলাম থাকে তখনই আমরা সেটাকে একঘরা নগদান বই বলি। এটাই হচ্ছে একঘরা নগদান বই বৈশিষ্ট্য। ডেবিট ও ক্রেডিট উভয় পাশে একটি করে যদি কলাম থাকে তখনই সেটাকে আমরা একঘরা নগদান বই বলি। তো তোমরা প্রথমে যেটা করবা সেটা হলো এই যে ১ নম্বর অঙ্কটা, এই যে ১ নম্বর অঙ্কটা প্রবলেম ফর স্টাডি 1 তোমরা এটার একটা স্ক্রিনশট নাও একজন। যা স্ক্রিনশট নিবা সব গ্রুপে দিয়ে দিবা। এইটার একটা স্ক্রিনশট নাও। নিয়েছো? যদি কেউ স্ক্রিনশট নিয়ে থাকো আমাকে বলবে যে হ্যাঁ নিয়েছি। স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। তোমরা কি স্ক্রিনশট নিয়েছো কেউ? এত সময় লাগে? স্যার নিয়েছি। স্যার তারপরেরটা দেন। আদিবা এবার ২ নাম্বারটা দেখো। এবার ২ নাম্বারটা নাও। ৩ নাম্বারটা দেন স্যার। ২ নাম্বারটা নাও হয়ে গেছে? হুম। এবারে যে ৩ নাম্বারটা। আরেকটু উপরে, হ্যাঁ। দাঁড়াও ১ মিনিট, ডান। তারপর ১ মিনিট। হ্যাঁ ৩ নাম্বারটা নেওয়া হয়েছে? হ্যাঁ। ১ নাম্বারটা আমি করাবো, ২ এবং ৩ নাম্বারটা বাড়ির কাজ সেটা লিখে দিবে। চলো এবার ১ নাম্বার অঙ্কটা আমরা করা শুরু করি। ১ নাম্বার অঙ্কটা আমরা সলিউশন শুরু করব। তারপরে দেখো ১ নাম্বার অঙ্কটা নিম্নলিখিত লেনদেনের সাহায্যে মিস্টার পারভেজের বইতে একটি একঘরা নগদান বই তৈরি করো। আমরা পারভেজের বইতে একঘরা নগদান বই তৈরি করব। এই ঘটনাগুলো দিয়ে ১ নাম্বার অঙ্কটা দিয়ে আমরা একঘরা নগদান বই তৈরি করব কিভাবে চলো তোমরা দেখো। সেটার জন্য তোমরা এই ধরনের একটা ঘর টানো। আমারটা ঘরটা কিন্তু বড় হবে, তোমরা পুরো পেজ জুড়ে টানো। ঠিক এইভাবে একটা একঘরা নগদান বইয়ের ঘর টানো সবাই জলদি। তোমরা তোমাদের পৃষ্ঠা জুড়ে খাতা জুড়ে টানবে। আর আমার ঘর কিন্তু এখান থেকে আস্তে আস্তে বড় হবে। আমি এই ফাঁকে একটা কাজ করি, তোমরা এইভাবে ঘরটা টানো। আমি ততক্ষণ ওই ১ নম্বর অঙ্কটাকে কপি করে নিচে নিয়ে আসি হাতের কাছে। এই যে আমরা ১ নম্বর অঙ্কটা হাতের কাছে নিয়ে আসলাম। আমার ঘরটা এখান থেকে আস্তে আস্তে বড় হবে। আচ্ছা পুরোটাকেই নিচের পেজে নিয়ে যাই। তোমরা সবাই ঘর টানো, আমি হাতে হাতে আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে করবে।
তোমাদের ঘর টানা হয়ে গেলে বলো, আমি খেলা শুরু করে দেব। পুতুল, পুতুল কি লাইনে আছো? পুতুল, তিনশো 354 পুতুল লাইনে নাই? স্যার আছি আছি। তোমার স্পিকারটা অন রাখো পুতুল। আমি ঠিক আছে স্যার। তোমার সাথে কথা বলে এই নগদানটা করব, তুমি রেডি তো? জি স্যার রেডি। তুমি কি ঘর টানছো? জি স্যার টানতেছি। পুতুল, তোমার ঘর টানা শেষ হয়ে গেলে আমাকে বলবা। হয়েছে পুতুল? রেডি? আরে ঘর টানতে এত সময় লাগে নাকি? তাহলে কি শুরু করা যাবে? জি স্যার শুরু করেন। দেখো পুতুল, নগদ টাকাটা আমাদের জন্য একটা সম্পদ, আর সম্পদ সব সময় ডেবিটে বসে। তাই নগদ টাকা যত বাড়বে সবাই ডেবিটে বসবে, যদি নগদ টাকা কমে তখন তাই সেটা ক্রেডিটে বসবে। এই কথাটা খেয়াল রাখবে। নগদ টাকাটা হচ্ছে আমাদের একটা সম্পদ, এটা বাড়লে এটা ডেবিটে বসবে, আর এটা কমে গেলে এটা ক্রেডিটে বসবে। এই কথাটা মনে রাখবে। এবং দেখো, প্রথমে জানুয়ারির 1 তারিখে আমাদের যে প্রারম্ভিক নগদ তহবিল বলছে, এটাও কিন্তু আমাদের সম্পদ। আর এটা সম্পদ বলে এটা কিন্তু ডেবিট পাশে বসবে। 2017 সালের জানুয়ারির 1 তারিখ, এই দেখো আমরা জানুয়ারির 1 তারিখে 2017 সালের জানুয়ারির 1 তারিখ, এই যে আমরা জানুয়ারির 1 তারিখ এখানে আমরা ব্যালেন্স বিডি নামে এটাকে প্রারম্ভিক উদ্ধৃত নামেও লিখতে পারো, আবার ইংলিশের ব্যালেন্স বিডিটাও এভাবে লেখা যায়। তুমি প্রারম্ভিক উদ্ধৃত নামেও লিখতে পারো, আবার ব্যালেন্স বিডি নামেও লিখতে পারো।
কত টাকা ছিল? 10,000 টাকা। আমরা এই যে ডেবিটে লিখে দিলাম 10,000। ঠিক আছে, পুতুল যেটা বুঝবে না আমাকে বলবে। এরপর তুমি দেখো তো জানুয়ারির 2 তারিখে অতিরিক্ত মূলধন আনয়ন করা হলো 6,000। পুতুল বলতে পারবে এই ঘটনাটা আমরা ডেবিটে লিখবো নাকি ক্রেডিটে লিখবো? এটা আমাদের নগদ প্রাপ্তি নাকি নগদ প্রদান? পুতুল, স্যার কোনটা বলবো? জানুয়ারি 2? জানুয়ারি 2 অতিরিক্ত মূলধন আনয়ন, এটা ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে? এটা আমাদের প্রাপ্তি নাকি প্রদান? ডেবিটে বসবে। ডেবিটে বসবে। হয়েছে, এটা ছিল জানুয়ারির 2 তারিখ। তাহলে আমরা ডেবিটে জানুয়ারির 2 তারিখ, আচ্ছা কি নামে লিখবো এটা? মূলধন আনয়ন। এটা মূলধন এটা- নামে লিখবো, শুধু মূলধন নামে লিখবো, শুধু মূলধন হিসাব নামে লিখবো কি? ঠিক আছে। কত টাকা ছিল? 6,000। আমরা এটা 6,000 টাকা এই যে লিখে দিলাম। তোমরা সবাই খেয়াল করো আমি কিভাবে অঙ্কটা করছি, এবং এই ভিডিওটা যখন তোমরা বাড়ির কাজ করবে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে দেখে করবে। কিভাবে অঙ্কটা করা হয়েছে সেটা আরেকবার তাহলে খেয়াল করবে, তোমাদের বাড়ির কাজটা ভুল হবে না। সেই জন্য বাড়ির কাজটা যখন করবে ভিডিওটা দেখে অন করে বাড়ির কাজটা করবে, এবং আজকেই বাড়ির কাজটা করবে যে কোনো টাইমে। তোমরা বাড়ির কাজটা ফেলে রাখবে না, তাহলে আমি চাইলেই বাড়ির কাজটা পাবো না, এমন ঘটনা ঘটবে না। যারা বাড়ির কাজ করছো না তারা নিয়মিত পড়াশোনা করছো, এটা ডকুমেন্ট হিসেবে থাকবে আমার। এরপরে আসো নগদে পণ্য ক্রয়। বলতো এই নগদে পণ্য ক্রয়টা আমাদের প্রাপ্তি হবে না প্রদান হবে? পুতুল, জি মিস, জি স্যার। নগদে পণ্য ক্রয় এটা প্রাপ্তি হবে না প্রদান হবে? প্রধান স্যার। তাহলে এটা ক্রেডিট সাইডে লিখবো, তাই না? প্রদান হলে এটা হ্যাঁ। ক্রেডিট সাইডে লিখবো। তাহলে এটা চলো আমরা এখানে, এটা হচ্ছে তোমার জানুয়ারির 5 তারিখ। তাহলে জানুয়ারির 5 তারিখ, আর এটা আমরা কি নামে লিখবো? এটা আমরা লিখবো ক্রয় নামে। আমরা নগদে পণ্য ক্রয় যেহেতু করেছি তাহলে আমরা এটা ক্রয় হিসাব নামে লিখবো। আমরা এটা ক্রয় হিসাব নামে লিখবো। আর ক্রয় হিসাব নামে আমাদের অ্যামাউন্টটা বসে যাবে কত টাকা? 9,500 টাকা। এই যে লিখে দিলাম 9,500 টাকা। এরপর দেখো নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। পুতুল এই জানুয়ারি 9 তারিখের ঘটনাটা প্রাপ্তি না প্রদান? স্যার প্রাপ্তি। তাহলে আমরা ডেবিটে লিখবো, তাই না? জানুয়ারির 9 তারিখ, জানুয়ারির 9 তারিখে আমরা বিক্রয় হিসাব নামে লিখবো। আর বিক্রয় হিসাব নামে লিখবো আমরা এটা 45,000। দেখো এটা কিভাবে লিখতেছি, 45,000। এটা আসলে জানুয়ারির 9 তারিখে গেল। এবার দেখো জানুয়ারির 11 তারিখে কর্মচারীদের বেতন প্রদান 6,000 টাকা। বলতো পুতুল এটা প্রাপ্তি না প্রদান? প্রধান প্রধান। তাহলে এটা আমরা ক্রেডিট সাইডে লিখবো। পুতুল তোমার কাছে কি কঠিন লাগছে? না স্যার, ইজি। তাহলে আমি আশা করতে পারি তুমি বাড়ির কাজটা কমপ্লিট করে ফেলবে। ইনশাআল্লাহ। তাহলে জানুয়ারির 11 তারিখ, দেখো জানুয়ারির 11 তারিখে কর্মচারীদের বেতন প্রদান করা হলো। তাহলে বেতন হিসাব, আমরা বেতন হিসাব নামে 6,000 টাকা আমরা ওই যে টাকার ঘরে বসিয়ে দিলাম 6,000। জানুয়ারির 11 তারিখে চলে গেল। এবার আসো জানুয়ারির 14 তারিখে অগ্রিম বীমা খরচ 4,000 টাকা। বলতো পুতুল অগ্রিম বীমা খরচটা প্রাপ্তি না প্রদান হবে? অগ্রিম বীমা খরচ প্রাপ্তি না প্রদান হবে? স্যার প্রধান। তাহলে জানুয়ারির 14 তারিখ, জানুয়ারির 14 তারিখ অগ্রিম বীমা খরচ
অগ্রিম বীমা খরচ হিসাব নামে আমরা লিখে দিব 4000 টাকা। এরপরে আসো তো বিজ্ঞাপন খরচ 3500 টাকা, তাহলে এটাও তো প্রদান, তাই না? তাহলে আমরা জানুয়ারির 15 তারিখ, জানুয়ারির 15 বিজ্ঞাপন খরচ আমরা বিজ্ঞাপন খরচ হিসাব নামে লিখবো 3500। 3500 জানুয়ারির 15 তারিখে লিখে দিলাম বিজ্ঞাপন খরচ। এরপরে আসো জানুয়ারির 18 তারিখে দেনাদারের নিকট হতে আদায় করা হলো 5000, এটা প্রাপ্তি না প্রদান হবে? পুতুল, প্রাপ্তি হবে। জানুয়ারির 18 তারিখ দেনাদার হিসাব নামে লিখবো জানুয়ারির 18 তারিখ দেনাদার হিসাব নামে লিখবো আমরা দেনাদার হিসাব নামে লিখে দিব 5000 টাকা। চলো নগদানের ঘরে লিখে দেই 5000 টাকা। এবার আসো প্রাপ্য বিলের টাকা আদায় হলো, এই বলো তো প্রাপ্য বিলের টাকা আদায় হলো পুতুল, এটা প্রাপ্তি না প্রদান? এটাও প্রাপ্তি না? জি স্যার, প্রাপ্তি। তাহলে আমরা প্রাপ্য বিল হিসাব নামে লিখবো প্রাপ্য বিল হিসাব নামে লিখবো 4000 টাকা। এরপর দেখো তো বাড়ি ভাড়া প্রদান করা হলো 3000 টাকা 23 তারিখ, এটা তো প্রদান। হ্যাঁ। তাহলে জানুয়ারির 23 তারিখ বাড়ি ভাড়া হিসাব 3000 টাকা। বাড়ি ভাড়া হিসাব হবে 3000 টাকা। এরপরে 23 তারিখের পর 25 তারিখে প্রদেয় বিলের টাকা পরিশোধ করা হলো, এটাও তো প্রদেয় বিলের টাকা পরিশোধ করছে, এটাও তো প্রদানের ঘরে বসবে, তাই না? প্রদান। তাহলে আমরা জানুয়ারির 25 তারিখে প্রদেয় বিল হিসাব নামে লিখবো স্যার লিখ দিয়ে দিয়েছে ম্যাডাম। ম্যাডামকে একটু ওয়েট করতে বলো, ম্যাডামকে বলো যে ম্যাডাম অ্যাকাউন্টিং ক্লাসটা তো শেষ হয়নি, ওর একটু ওয়েট করতে বলছে স্যার। ঠিক আছে, একজন একটা মেসেজ দাও। জানুয়ারির 25 তারিখ প্রদেয় বিল হিসাব দেখো, আমাদের প্রদেয় বিল হিসাব নামে 5000 টাকা ক্রেডিট সাইডে বসাই দিব। জানুয়ারির 25 তারিখের পর প্রদেয় বিল হিসাব 5000 লিখে দিলাম। এবার খুচরা যন্ত্রাংশ ক্রয় করা হলো, এই বলতো খুচরা যন্ত্রাংশটা ক্রয়টা আমাদের প্রদান না? স্যার প্রদান। তাহলে এটা হবে আমাদের জানুয়ারির 28 তারিখ। জানুয়ারির 28 তারিখ খুচরা যন্ত্রাংশ হিসাব খুচরা যন্ত্রাংশ হিসাব নামে 2000 টাকা, এই যে লিখে দিলাম। আচ্ছা, সব আইটেমটা যদি লেখা হয়ে যায়, এবার আমরা এটার ব্যালেন্সটা কিভাবে করব তুমি একটু দেখো। নগদানের সবসময় ডেবিট পাশটা বড় হয়, সেই জন্য তোমরা সবার আগে ডেবিট পাশটা যোগ করবা। নগদানের সবসময় ডেবিট পাশটা বড় হয়, সেই জন্য তোমরা সবসময় ডেবিট পাশটা আগে যোগ করবা। দেখো তো নগদানের ডেবিট পাশের মোট যোগফলটা কত আসে? 70000। 70000। এই 70000 টাকা যেটা যোগ করলা তুমি কিছুক্ষণ আগে, এটাকে ক্লোজ করো আর কপি করো, কপি করে আয়না এখানে পেস্ট করে দাও। এবার এই 70000 টাকা থেকে উপরের আইটেমগুলো বাদ দিলে আমরা জানুয়ারির 31 তারিখ অর্থাৎ হিসাবকালের শেষ তারিখ, জানুয়ারির 31 তারিখ আমরা যেটা পাবো সেটাকে বলা হবে ব্যালেন্স সিডি।
ব্যালেন্স স্যার সিডি ব্যালেন্স কত টাকা আসে ব্যালেন্স সিডি? 41,000 টাকা। 41। এই যে 41,000 টাকা যেটা আমরা ব্যালেন্স সিডি করলাম জানুয়ারির 31 তারিখ, এইটা আবার উল্টা পাশে ফেব্রুয়ারির 1 তারিখ, এটা আবার উল্টা পাশে ফেব্রুয়ারির 1 তারিখ, এটা আবার ব্যালেন্স বিডি দেখাতে হয়। এটা আবার ব্যালেন্স বিডি নামে এটা ব্যালেন্স বিডি নামে উল্টা পাশে আবার ওই 41,000 টাকা দেখাই দিতে হয়। আমার কাজটা কমপ্লিট হয়ে গেল, তবে এই 41,000 টাকাটা ক্লোজ করবা না। আমার অঙ্কটা কমপ্লিট হলো। তোমরা কি অঙ্কটা দেখেছো? সবাই দেখেছো? কারোটা সবাই বুঝছো? তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও জলদি। এবার হাজিরার স্ক্রিনশটটা নাও জলদি। আগে না আমি একটু শুরু করে নিই। খুব জলদি নিবা হাজিরার স্ক্রিনশট, ওই যে তোমাদের ম্যাডাম ওয়েট করছে। স্যার আমরা বের হয়ে যাই। একজন স্ক্রিনশট নাও জলদি। হ্যাঁ, একজন স্ক্রিনশট নাও। নিয়েছো? হাজিরার স্ক্রিনশটটা নিয়েছো কেউ? কথা বলে না। কে নিচ্ছ? আদিবা? জি স্যার, হ্যাঁ, নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। নিছি স্যার। এবার 21-এর পর থেকে নাও, 21-এর পর থেকে 45 পর্যন্ত নাও। নিছি স্যার। এবার এই লাস্ট পেজটা নাও, নিয়ে এটা গ্রুপে দিয়ে দিও। এটা নাও, নেওয়া হয়েছে। এটা গ্রুপে দিয়ে দিও। আল্লাহ হাফেজ। আর আসসালামু আলাইকুম। ম্যাডামকে বলো দেরির জন্য আমি দুঃখিত।